অবাকে বিস্ময়ে চূর্ণ হলো ব্রাইট। চোখ দুটো দরজার দিকে স্থির, একজোড়া ক্রোধার দৃষ্টি তার দিকেই তাকিয়ে আছে। লোকটা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ানো, দুটো বলপূর্ণ হাত বুকের কাছে ভাঁজ করা, কালো শার্টের নিচে প্রশস্ত দেহের অস্তিত্ব, সম্পূর্ণ ব্যক্তিত্বের উপর দাম্ভিকতার ছাপ স্পষ্ট, আচার ও চলনে পরিপাট্যের ছোঁয়া। লোকটা কেন শীষ বাজালো সেটা ব্রাইট জানে না। সেটার রেশ ধরেই এক দফা প্রশ্ন ছুড়ল ব্রাইট, এই কে আপনি? এবার দৃষ্টি ঘোরালো তেল থেকে, বড় বড় চোখ দুটো অনিমেষ নেত্রে তাকালো। দূর থেকে ভুরু উঁচিয়ে ছোট্ট ইশারা করলো, অর্থটা হলো, আমি কে এটা বলে দাও। শীতের শিশির অনুভূতির মতো ঢোক গেল তে, চোখের চাহনি এখন অটল, আকস্মিক ধাক্কার মতো শরীর ঝিমঝিম করছে, বক্ষস্থল শুকিয়ে খরার মতো চৌচির। উত্তর না পেয়ে তের দিকে তাকালো ব্রাইট, এবার জোর দিয়ে উত্তেজিত করে বলল, কে এই লোক? এখানে কেন বাগড়া দিচ্ছে? বজ্রাহতের মতো কেঁপে উঠল তে, ধীর গতিতে চোখ তুলে ব্রাইটের দিকে তাকালো, ঠোঁট দুটো নাড়িয়ে ভীতু গলায় বলল, জাঙ্কুক। জাঙ্কুক? কিসের জাঙ্কুক? এই লোক কেন শীষ? চেঁচাতে গিয়ে আচমকা থেমে গেল ব্রাইট। ভয়ঙ্কর কিছু মনে পড়ার মতো থেমে গেল সে। চোখ দুটো তৎক্ষণাৎ বড় বড় করে মাথা পিছন দিকে ঘোরালো, দরজার দিকে অবাক দৃষ্টি রেখে কাঁপা কাঁপা করে বলল, জাঙ্কুক? ব্রাইটের তোতলানো অবস্থা দেখে বাঁকা হাসলো জাঙ্কুক। হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে দাঁড়ালো, গলাটা একটু দাম্ভিকতার স্টাইলে খাঁকারি দিয়ে সংযত গলায় বলল, তাই তো মনে হচ্ছে। বিপদের আশঙ্কায় ভীত হলো ব্রাইট, ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল তার। তেকে সাহায্য করার চিন্তা পুরোপুরি ভেস্তে গেছে। এখন যদি অঘটন কিছু ঘটে যায় তাহলে এক বিন্দু রক্ষে নেই। ব্রাইটকে পুরোপুরি অগ্রাহ্য করলো জাঙ্কুক, তার ব্যাকুল দৃষ্টি শুধুমাত্র তের দিকে আবদ্ধ। দুটো স্বচ্ছ চোখের চাহনি চুপচাপ দেখছে তাকে। কতদিন পর চোখ দুটোর কাছে হাজির হয়েছে। একটু কাছে গিয়ে চিবুক ছোঁয়ার বাসনা বড্ড পাগল করে তুলছে। আজও প্রথম দিনের মতো নিজেকে কাঙাল কাঙাল লাগছে। নীরবতার ক্ষণটুকু চলতে থাকলে দ্রুত চোখ নামালো জাঙ্কুক, বুক ভর্তি দম নিয়ে শব্দ করে ছাড়লো। বাহ্যিক রূপটা এক লোহময় পরিবর্তন করে ব্রাইটের দিকে তাকালো, গম্ভীর কণ্ঠের দাম্ভিকতার সাথে আস্তে আস্তে বলল, নোটিশ ছাড়াই বিদে হন ব্রাদার, স্পেশাল ট্রিট পেলে বাঁচবেন না। বাক্য দুটোর ভিতরে কি আছে কে জানে, কিন্তু ব্রাইট চোখ তুলে একবার তের দিকে তাকালো, এরপর তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এখনো ঝাঁঝালো দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই দৃষ্টির অর্থ একটাই, শরীরের চামড়া যদি বাঁচাতে চাস এক্ষুনি বের হ। ব্রাইট ক্ষীণ একটা ঢোক দিয়ে নিজেকে শান্ত রাখলো, পরাস্ত সৈনিকের মতো নতশির অবস্থায় পা চালিয়ে দিল। দরজার কাছাকাছি এসে বাইরে বেরোতে নেবে তখনই জাঙ্কুক ঠান্ডা সুরে বলল, ব্রাদার একটু দাঁড়াবেন? কোমল কণ্ঠের আদেশ শুনে পা থামালো ব্রাইট। বুঝতে পারলো না জাঙ্কুক কেন তাকে ডাকলো। ডানে তাকে জাঙ্কুকের দিকে মনোযোগ দিয়ে তাকালো সে। জাঙ্কুক তখন মিষ্টি হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। ব্রাইট কিছুটা ভরকে গেলেও আসল ব্যাপারটা ধরতে পারলো না। বোকার মতো সেও পাল্টা হাসিটা দিয়ে হাসলো ব্রাইট। বুকের হাত দুটো খুললো জাঙ্কুক, হাসি হাসি ঠোঁটে ওর দিকে এক পা করে এগিয়ে গেল। দূর থেকে সব দেখতে পেয়ে গুটিয়ে যাচ্ছে তে, ভয়ে রীতিমতো কাঁপা কাঁপা অবস্থা। রিসর্টের ভিতর বোগমের দৃশ্যটা এখনো ভুলে নিতে এই লোকটার হাবভাব আজও খারাপ রূপ নিচ্ছে। তাড়াতাড়ি যদি না থামায় তাহলে গ্রামের ভিতর আরেকটা কুৎসিত ঘটনা ঘটবে। তে দ্রুত শুকনো গলা ভিজিয়ে যেই কিছু বলতে যাবে তখনই নীরবতাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে বিকট শব্দ হলো। নিঃশব্দ পাঠাগারের দেওয়ালে দেওয়ালে ভীতিকর শব্দটা বেজে উঠল। প্রচণ্ড ভয়ের আক্রোশে মুখে দুই হাত চাপলোতে, নিজ প্রাণ নিষ্ফলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। গালে মারাত্মক ঘুষি খেয়ে ব্রাইট তার বাঁ পাশের গালটায় একদম অনুভূতিহীন লাগছে, যেন প্যারালাইসের রোগের মতো বাঁ দিকটা হারিয়ে গেছে তার। ব্যথায় খিচুড়ি দেওয়ায় চোখ দুটো খুলল সে। শক্ত চেহারাটা দেখতে পেল চোখের সামনে, যেই চেহারা একটু আগে সদ্ভাব মুখে তাকিয়েছিল এখন সেটা বিলীন। সেই মুখ
সেই চোখ, সেই হাসির পরিবর্তে নিষ্ঠুরতার মূর্তি ফুটে উঠেছে। চোখের চাহনি মার মুখ পাষাণের মতো। এবার জাঙ্কুক আস্ফালন সুরে বলল, তোর সাহস আর তোর ক্যারেক্টার দুটোকেই নামিয়ে দিতাম, নামালাম না, কেবল শর্ট ডোজ দিলাম। চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। ভুলেও যদি এদিক ওদিক তাকাস, সিধে তোর কল কবজা একেবারে নাড়িয়ে দেব। জাফট। সমস্ত দাপট চুরমার করে বেরিয়ে গেল ব্রাইট। গাল ধরে চলে যেতেই সিঁড়ির শেষ দিকটায় নামলো। মাথা পিছু ঘোরাতেই পিছনের সেই ক্ষোভিত দৃষ্টিটা দেখতে পেল জাঙ্কুক এখনো তাকিয়ে আছে। এক নজরে সেই দিকে তাকিয়ে থাকতেই নিরস্তর ভঙ্গিতে নিচু চাহনিতে চলে গেল ব্রাইট। একবারও পিছু ফিরে তাকালো না আর। পাঠাগারের রুদ্ধশ্বাস অবস্থা শান্ত করলো জাঙ্কুক। তের পায়ের কাছে দৃষ্টি দিয়ে স্বাভাবিক সুরে বলল, চশমাটা তোলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে, একটুও বদলায়নি, একটুখানিও না। 2 বছর আগে যেভাবে ফেলে এসেছিল আজও মানুষটা সেরকমই আছে। বিচক্ষণ মুখ, বুদ্ধিদীপ্ত চোখ, শক্তপোক্ত দেহ, উদ্যমী চেতনা, দৃঢ় প্রতিজ্ঞ স্বভাব কিছুই বদলায়নি। জাঙ্কুক নিজের বাহ্যিক কাঠামোতে কিছুই বদল করেনি। নিজের অবিশ্বাস্য মন কোনোভাবে বিশ্বাস করতে চাইছে না। আকস্মিক আগমনটা মানতে পারছে না, কোনোভাবে বুঝতে পারছে না এটা জাঙ্কুকই, তার জাঙ্কুক। তারই মানুষটা আজ বদমাইশি করে তার সামনে হাজির হয়েছে। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা অগণিত সময় এই মানুষটা মনের কুঠারে তোলপাড় করে বেড়াতো। স্বস্তি পায়নি, শান্তি পায়নি, স্থির থাকেনি তে। 2 বছর, 2 যুগ কাঙালের মতো নিঃস্বভাবে কাটিয়েছে। আজ কেন এসেছে? কিসের জন্য এসেছে? কে ডেকেছে ওনাকে? ওনার জন্য? কিসের জন্য ওনার দামি ব্যক্তিত্ব নিয়ে এখানে আসলো? গিয়েও মাটিতে পা ফেললো কেন? ভিতর থেকে তার চোখগুলো ছলছল করে উঠল। নিজের কোমল আবেগ, সবটুকু অনুভূতি, দীর্ঘদিনের অবরুদ্ধ অভিমান সংবরণ করল তে। পায়ের কাছ থেকে চশমাটা তুলে ভেজা চোখের দৃষ্টি দুটো মাটির দিকে নুইয়ে রাখলো। যে আত্মগরিমার বলয় নিয়ে এত কাল শক্ত ছিল, আজ সেরূপ সংযত রয়ে পা চালালো তে। দরজার দিকে যত নিকটবর্তী হচ্ছিল ততই বুকের হৃৎপিণ্ডটা অগণ্য চাপে কাঁপছিল। একবারের জন্য চোখ তুলল না তে। দরজার কাজটায় আসতেই দম আটকে চৌকাঠ পেরোলো। নিঃশ্বাসটা বহু কষ্টে চেপে রেখে পাশ কাটিয়ে চলল। এক পলকের জন্য ডানে ফিরল না সে। ওর দিকে যে নির্মল দৃষ্টিটা কাতরভাবে তাকিয়ে আছে সেদিকে লক্ষ্য করল না তে। অত্যন্ত নৃশংসভাবে অগ্রাহ্য করে চশমা নিয়ে বেরিয়ে পড়ল। সিঁড়ির ধাপে পা ফেলতেই পিছন থেকে পায়ের শব্দ শুনতে পেল। সেই শব্দ তারই, পদে পদে তার দিকে এগোচ্ছে। দুধারে সবুজ জঙ্গলি ঘাস, সুউচ্চ গাছ, মাঝখানে এক চিলতেখানি সরু পথ। সেই পথটুকু মাঠের দিকে অগ্রসর। তে নির্বিকার চিত্তে পা ফেলে এগোচ্ছে। কে আসছে, কেন আসছে সেদিকে বিন্দুমাত্র চিন্তা নেই। 1 হাত দূরত্ব রেখে পিছু পিছু হাঁটছে জাঙ্কুক। পকেটে 2 হাত গুঁজে মনের কোটরে ছোট্ট প্রিয়কারিণীর দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে তে এখনো সেই ছোট, সেই আগের মতো অবুঝ, আগের মতো চুপচাপ, আগের মতো শান্ত সুলভ, যাকে 2 হাত বাড়িয়ে বুকের মধ্যে আগলে গুটিয়ে রাখা যায়। ছোট্ট ছানাটির মতো নিজেকে লুকিয়ে গুটিয়ে ফেলতো। জাঙ্কুকও সেই উষ্ণতার ভিতরে সবটুকু সত্তা ঢেকে দিত। আজ সেই তে মুখ ফিরিয়ে হাঁটছে। জাঙ্কুক শান্ত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে অবসন্ন কণ্ঠে বলল, শাড়ি পরাটা ভালো হয়নি, নিজের পেটিকোটটা দেখা যাচ্ছে। সলজ্জ ভঙ্গিতে গুটিয়ে গেল তে। ঠিকই দেখতে পেল পায়ের কাছে পেটিকোটটা দেখা যাচ্ছে। পিছু থেকে আগত ব্যক্তিটা অন্য কেউ হলে মুখ্যম জবাব দিত, কিন্তু আজ ওই সাহস নেই। জবাব তো দূরের কথা, তার দিকে তাকানোর সাহসটুকুও নেই। তে বিচলিত না হয়ে দূরবর্তী মাঠের দিকে তাকালো। আপাতত ব্যাপারটা উপেক্ষা করে দ্রুত পায়ে চলতে থাকলো। আর দেরি নয়, সে নিশ্চিত পিছু থেকে আগত ব্যক্তি দৃষ্টি ফেলে তার দিকে তাকিয়ে আছে। প্রতিটা পলকে পলকে খুঁটে খুঁটে দেখছে। তে ব্যস্ত পায়ে ছুটতে নিলে পিছন থেকে চড়া গলায় জাঙ্কুক ডাকলো, তে। হঠাৎ দাঁড়িয়ে পড়লো তে। মুখ ঘুরিয়ে তাকালো না, থমেরে শক্ত হয়ে রইল। চশমাটা ডান হাতের মুঠোয় কাঁপতে লাগলো। এই আকস্মিক ভয় করতে গেল। ভয় তো ছিল না, সে তো ভয় পায় না।
এতদিন কোনো প্রকার ভয় পায়নি সে। রাতের আধারে প্রচুর সাহস নিয়ে ঘোরাঘুরিও করতে পারে। তে কাঁচমাচু ভঙ্গিতে ঢোক গিলতে থাকলো। চোখ দুটো বন্ধ করে খিচ মেরে রইল। কানে স্পষ্ট শুনতে পাচ্ছে, একদম ঠিক শুনতে পাচ্ছে। পিছন থেকে খসখসে শব্দে এগোচ্ছে। সে পরিচিত পদজোড়া খুব কাছে চলে আসছে। একটা ছুট দেবে, দৌড়ে পালাবে। কেমন কেমন লাগছে। চাপা শিহরণ, চঞ্চল নিঃশ্বাস, লাজুক অনুভূতি, একটু অভিমান, খানিকটা রাগ, কিছুটা জেদ। এ কেমন অবস্থা! নিজের সন্ধিটুকু চেপে রাখতেই পিঠে হাত পড়ল। রন্ধে রন্ধে শিহরণ বয়ে গেল তের। অনুভব করলো পিঠ থেকে সমান্তরাল চুলগুলো বামে ঠেলে দিচ্ছে। খুব নরম ভাবে ঘাড়ের কাছে কি যেন করলো। আবার সেই ঠেলে দেওয়া চুলগুলো পিঠে ছড়িয়ে দিল। চুলের যে দিকটায় ফুল গজা ছিল সেই দিকে সূক্ষ্ম কিছু আভাস পেল। তখনই ফিসফিস সুরে নরম কণ্ঠে বলে উঠল, চোখ দুটো খুলোতে। পিছন থেকে সমস্ত ভার সরে যেতে চোখ খুলোতে সাথে সাথে মাথা নুইয়ে গলার দিকে তাকালো। সাদা ছোট্ট পাথরের চেনটা দেখতে পেল। এই চেনটা পরানোর মর্মটা ধরতে পারল না তে। চেন পরিয়ে কি বোঝাতে চাইছে? সবকিছু ভুলে যেতে বলছে? এতটাই সহজ, এতটাই সোজা? তে কিচ্ছু বলল না। নিষ্প্রিয় ভঙ্গিতে পা বাড়িয়ে মাঠের কাছে গেল। যেখানটায় তার সেই শিক্ষিকা বসেছিল সেখানটায় গিয়ে পৌঁছালো। ডান হাত বাড়িয়ে মুঠো খুলতে প্রসন্ন গলায় বলল, ম্যাম, আপনার চশমাটা। আমাকে মাফ করবেন, হাত থেকে একটু পড়ে গিয়েছিল, কিন্তু ভাঙেনি। শিক্ষিকা গোল গোল দৃষ্টিতে অন্যদিকে তাকালো। থেকে উপেক্ষা করে ব্যক্তিটার দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, তোমার পাশে এই লোকটাকে? তে দ্বিধার দৃষ্টিতে পাশের দিকে তাকালো। অমনি দৃষ্টি ফিরিয়ে একগাল হাসি দিল। মনে মনে যোগ্য উত্তর রেডি করে সবই করে বলল, কেউ না তো, আমি চিনি না। আসছি ম্যাম, আমার জন্য আশীর্বাদ করবেন। কৃষ্ণচূড়া গাছটার কাছে চলে গেল তে। সেখান থেকে ব্যাগটা তুলে যাওয়ার রাস্তা ধরলো। ভিড় ঠেলে পা চালিয়ে হনহন করে যেতে লাগলো। রোজের দিকে খেয়াল করলো না, জেনের দিকে চোখ দিয়ে তাকালো না, কারোর প্রতি ভ্রুক্ষেপ করলো না। তের চলন্ত ভঙ্গি দেখে দূর থেকে রোজ হাঁক দিল। গান বাজনার ভিতরে গলা উঁচিয়ে থেকে ডাকলো, তে, এই তে, কোথায় যাচ্ছিস? এই পাগলি দাঁড়া। প্রচন্ড সাউন্ডে গান বাজছে। স্টেজের কাছে হই হুল্লোড় করে নাচানাচি, তুমুল উত্তেজনার ভিতরে পরিবেশ গরম। জেনি স্টেজ ছেড়ে নাচে মত্ত। তে কাউকে পরোয়া না করে সোজা গেটের বাইরে চলে গেল। অটোর জন্য ডানে বামে তাকাতেই পিছন থেকে মৃদু গলা ভেসে আসলো, কেন পালাচ্ছ? দাঁড়াও। তো আক্কা করলো না তে। রাগে ক্ষোভে চূর্ণ হয়ে পিছু ফিরে তাকালো সে। দু পাটি দাঁত শক্ত করে ঠোঁট কুঁচকে ফেললো। হাত দুটো মুঠো করে ক্রূর চোখে তাকালো। অস্বাভাবিক নিঃশ্বাসগুলো উত্তালভাবে টানছে। প্রচণ্ড ক্রোধে অস্থির হয়ে কেঁদে ফেললো তে। অশ্রু ভারাক্রান্ত চোখ দুটো নীরবে গাল ভেজাতে লাগলো। জাঙ্কুক হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু করা বা বোঝার পূর্বেই অপ্রত্যাশিত কাণ্ডটা হলেও গলার কাছে ডান হাতটা আনলো তে। চেনটা ডান হাতের মুঠোবদ্ধ করে জোরে একটা টান মারলো। ওই সামান্য দৃশ্যটুকু জাঙ্কুক বিশ্বাস করতে পারলো না। তার চোখ দুটো কি ভুল দেখছে? তার তেটা এই কাজ করেছে। তে মুঠো করা হাতটা সামনে বাড়িয়ে দিল। মুঠোটা আলগা করতেই ছিঁড়ে আসা চেনটা অযত্নে মাটিতে পড়ে গেল। জীবনের চরম আশ্চর্য নিয়ে জাঙ্কুক আজ অবাক। তার বিবেক, তার বুদ্ধি, তার সবটুকু চেতনা আজ গুলিয়ে গেছে। অবাক হয়ে লালচে ঠোঁট দুটো ফাঁক হয়ে গেছে। তার নিশ্চল কাতর দৃষ্টি তের মুখের পানে। পায়ে পায়ে পিছিয়ে যাচ্ছে তে। পিছিয়ে সম্পূর্ণ ঘুরে গেল সে। কিছুটা পথ এগিয়ে একটা চলন্ত অটো থামলো। পথের ধারে ভাঙা কাঁচের মতো কাকে ভাঙচুর করলো পরোয়া করলো না তে। শোঁ শোঁ করে অটোটা চলে যেতে লাগলো। বুক ভরা নিঃশ্বাস ছেড়ে নিচের দিকে তাকালো জাঙ্কুক। হাঁটু গেড়ে নিচে ঝুঁকতে ছেঁড়া চেনটা হাতে তুলল। বাঁ হাতের তলায় সেটা নিয়ে ঝিনুকের মতো ঢেকে নিল। বুক চাপা নিঃশ্বাস ছেড়ে আস্তে আস্তে বলল, আমার ঘুমন্ত পাখিনি, রাগটা কমিয়ে দাও। তোমাকে আদর করার জন্য ছুটে এসেছি। একবার আমার দিকে তাকাও, তোমাকে সবটুকু সত্য বলতে প্রস্তুত। নিঃশ্বাসটা এখন উত্তাল, স্বাভাবিক হয়নি একটু। জোরে জোরে নিঃশ্বাস নিতেই ঢোক গেলতে মাথা পিছু ঘোরালো সে। অটোর ছোট্ট চারকোনা হোল দিয়ে
পিছনের অবস্থা দেখছে। না, জাংকুক আসেনি, ওর গাড়িও দেখা যাচ্ছে না। চলন্ত অটোর জন্য চোখে মুখে বাতাস লাগছে, কপালের কাছে এলোপাথারি চুলগুলো ছুটছে, শরীরের ভিতরে চলছে তুমুল দাঙ্গা, শিরায় শিরায় ছুটছে রক্তের স্রোত। তে শান্ত হতে পারছে না, একদম শান্ত হতে পারছে না। চোখ বন্ধ করলেই একটু আগের ঘটনা মনে পড়ছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সত্যি সত্যি জাংকুক এসেছে। 2 বছরের গণ্ডি পেরিয়ে হঠাৎ আগমনটা একেবারে অপ্রত্যাশিত। কেন এসেছে? আজ কেন আসলো? আজ কি কোনো বিশেষ দিন? এতদিন কেন আসেনি? হাত দুটো কোলের উপর মুষ্টিবদ্ধ করলো, মাথাটা সামনে ঘোরাতেই আরেকবার ঢোক গিলল সে। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতেই হঠাৎ বিকট শব্দে ফ্রন বেজে উঠল। শব্দের তীব্রতায় পলকের ভিতরে চমকে উঠল তে। চোখ দুটোর পাতা খুলতে লজ্জাপতি পাতার মতো তৎক্ষণাৎ মনটা কুকড়ে গেল। বুকটা ঢিপঢিপ করে কাঁপছে, হৃদযন্ত্রটা বেসামাল গতিতে ছুটছে। বুকে প্রচণ্ড ভয় নিয়ে আস্তে আস্তে পিছু ফিরে তাকালো তে। ঠিক একইভাবে ছোট্ট হোলের বাইরে দৃষ্টি ফেললো সে। মনে মনে শুধু একটাই আকুতি জানালো, এটা জাংকুক যেন না হয়, অন্তত সে না হোক। পাক্কা কয়েক সেকেন্ডের জন্য তে নীরব রইল। ঢোক গিলতে গিলতে ভয় মেশানো দৃষ্টিতে দেখলো ফ্রন্টটা বেজেই যাচ্ছে। আসলে ফ্রন্টটা একটা ট্রাকের। বিশাল ট্রাকটা দৃশ্যটা দেখতেই মুহূর্তের ভিতরে অদ্ভুত স্বস্তিতে চোখ দুটো বন্ধ করলো তে। চাপা নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে মাথাটা সামনে ঘোরাতে লাগলো। নিজেকে স্থির করে অটোওয়ালাকে বলল, কাকা, পিছনে একটা ট্রাক আসছে, ওটাকে একটু যেতে দিন। আপনি একটু ডানে চাপুন, আগে ট্রাকটা চলে যাক। সম্মতি জানালো অটোওয়ালা। হ্যাঁ সুযোগে মাথা নাড়িয়ে পা দিকে জায়গাটা ছেড়ে দিল। পিছনের ট্রাকটা সুযোগ পেয়ে সুন্দর মতো স্পিড বাড়িয়ে ছুটল। পা পাশে যখন স্পিডের সাথে ট্রাকটা সাই সাই করে এগোচ্ছিল, তখন বাতাসের ঝাপটায় সামনের চুলগুলো বড্ড বিব্রত করলো তেকে। তে ডান দিকে চুলগুলো ঠিক করতেই কি ভেবে বাঁ দিকে তাকালো, তখন সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল তার। শিরশির করে অনুভূতিটা আবার শিহরণ জাগিয়ে তুলল। দেহের প্রতিটা রন্ধে রন্ধে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বড় বড় চাহনিতে নিষ্ফল হলো তে। কোমল গোলাপি ঠোঁট দুটো অজান্তেই ফাঁক হয়ে যেতে লাগলো। সেই দ্বারা পেয়ে ছুটে চলল অবাধ শীতল হাওয়া। বুক ফুলিয়ে অদ্যম নিঃশ্বাসগুলো নিতেই বিবর্ণ হলো মুখ। ট্রাকটার পিছনে সুপরিচিত জিপটা দাপটের সাথে চলছে। স্টিয়ারিংয়ের শক্ত দুটো হাত দক্ষতার সাথে ঘুরছে। বুদ্ধিদীপ্ত চোখ দুটো আজও ধারালো, চোখে কালো চশমাটা। বাতাসের জন্য উড়ন্ত চুল কপাল ছুঁয়ে যাচ্ছে। সৌম্যভাবের সুদর্শন মুখটা ব্যক্তিত্বের সাথে ফুটে উঠেছে। অটোর স্পিডের সাথে সমান তালে চলার জন্য জিপটা যেন হিংস্র হয়ে উঠেছে। পায়ে দৃষ্টি রেখে কাজল পূর্ণ চোখ দুটো কেবল জিপের ব্যক্তিকেই দেখছে, যাকে দেখলে মনের ভিতরটা টকবক করে ওঠে। উথাল পাথার ঝড়ের মতো অস্থির লাগে। অশান্ত অনুভূতিতে নিজেকে বেহায়া বোধ হয়। সেই মুখটা এখন কাছাকাছি, যেন হাত বাড়িয়ে তাকে ছোঁয়া যাবে, ধরা যাবে, নাগাল পাওয়া যাবে। মনে মনে প্রচণ্ড বিহ্বল হলো তে। ভিতরকার সুপ্ত অবস্থাটা উৎকণ্ঠায় জীর্ণ। চলন্ত জিপের ব্যক্তিটা এবার ডান দিকে তাকালো। গম্ভীর তুল্য মুখটা তের দিকে স্থির। স্টিয়ারিংয়ের হাত দুটো তখন চলছে। বাতাসের শোষো দমকা হাওয়া উচ্চাটন হয়ে গেছে। কালো চশমার আড়ালে ব্যাকুল চক্ষু দুটো তের দিকে নিবদ্ধ। সে যে ড্রাইভে আছে, আপাতত সেদিকে তে বাঘশূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতেই নিজের ঠোঁটটা কামড়ালো। অমনি চাহনি দেখে কিছুটা কুণ্ঠার সাথে চোখ নামাতে বাধ্য হলো। আঁচলের প্রান্তে অনবরত খুঁট পাকাতে থাকলো। অস্বস্তিকর অনুভূতিতে গুটিয়ে গেল সে। আর চোখে উপলব্ধি করলো এখনো স্টিয়ারিং ধরে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? সেদিনের কথা কি ভুলে গেছে? জিওর মৃত্যু নিয়ে পরোক্ষ অপমান কি স্মরণে নেই? চলে আসার পর একদিনও খোঁজ নেয়নি, ভুল করে ফোন দেয়নি, জিজ্ঞাসা করেনি তে তুমি কেমন আছো? আমাকে একা ফেলে সুখে আছো? নিশ্চয়ই তুমি ভালো নেই। আমাকে কি মনে পড়ে না? কিচ্ছু বলেনি জাংকুক। না ফোন, না যোগাযোগ, না কল, না খোঁজ, কিচ্ছু নেয়নি সে। অটোতে কোনো যাত্রী ছিল না। রিজার্ভ করা অটোর ভিতর একাকিত্বে
দাঁত কিরমির করছে। কোলের দিকে দৃষ্টি রেখে দুপাটি দাঁত শক্ত করে ফেললো। যেটুকু মনোবল প্রাণপণে শিকড়ের মতো আঁকড়ে ধরেছিল, সেটুকু চেতনা কাচের মতো চুরমার হয়ে ঘুরিয়ে গেল। ছিটকে আসা কান্নায় ভেঙে পড়ল তে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেই জেদটুকু মনের কুঠিরে জমিয়ে রেখেছিল, সেটুকু জেদ, অভিমান দুই চোখ দিয়ে বইতে লাগলো। কোলের উপর হাতের চামড়ায় টপ টপ করে ঝরল। পরাস্ত সৈনিকের মতো সবটুকু সততা ভেঙে গেল। ঠোঁট কামড়ে অবাধ উৎকণ্ঠায় কান্নাটা নিজের মধ্যে গোটাতে চাইল, যেন একটুখানি শব্দ বাইরে না যাক, কারোর কানে যেন না পৌঁছাক। ব্যক্তিগত আঘাত, পুরনো ক্ষতটা একান্ত নিজের কাছে থাকুক, দলা পাকিয়ে গুটিয়ে চেপে নিজের মধ্যেই থাকুক। তে শুধু বুঝতে পারল তার কোলের আঁচলটুকু ভিজে যাচ্ছে। কোনো অজানা ব্যথায় যন্ত্রণা হচ্ছে, অদ্ভুত জ্বালায় তার অব্যক্ত ক্ষুদ্র মনটা কষ্ট পাচ্ছে। তে কতক্ষণ ওভাবে ছিল জানা নেই। যখন একটু শান্ত হলো, চোখ দুটো মুছলো, নিজেকে একটু ধাতস্থ করলো, তখন আবারও বাঁয়ে ফিরে তাকালো। ভেজা ভেজা চোখ দিয়ে তাকাতেই বুকটা ধক করে উঠল। জিপটার পাশে নেই, কোথায় গেল? তে পাগলের মতো ডানে বামে তাকালো, পিছনে কিছুটা দূরে দৃষ্টি বোলালো, কিন্তু না, গাড়িটা নেই। বাঁ হাতে টলমল চোখ দুটো মুছল ঠিক, কিন্তু অশ্রুধারা বন্ধ হলো না। তে বুঝতেই পারল না তাকে কাঁদতে দেখে স্টিয়ারিংয়ের হাত দুটো কবে থেমে গেছে। সেই জিপ আর সামনে এগোয়নি। বাড়ি ফিরতে সবার আগে কলপারে ঢুকলো তে। কল চেপে হাত মুখ ধুলো, উঠানের তারে মেলে দেওয়া গামছাটা দিয়ে ডলে ডলে হাত মুখ মুছল। কান্নার শেষ অশ্রুটুকু লুকানোর ব্যর্থ চেষ্টা করলো। বুক ভর্তি তাজা নিঃশ্বাস টেনে বাড়ির দিকে এগোলো। চৌকাঠ পেরিয়ে ভিতরে ঢুকতেই মুখোমুখি হলো বড় বউ। আঙিনায় বসে চশমা এঁটে হিসেব দেখছেন তিনি। থেকে হঠাৎ দেখে কপালে ভাঁজ ফেললো। হিসেবের খাতাটা চৌকাঠে রেখে প্রশ্ন করে বলল, তুই? তোদের না 4টার দিকে অনুষ্ঠান শেষ, এখন কয়টা বাজে? প্রশ্নটা ছুঁড়েই চশমার চোখ দুটো দেওয়ালে নিক্ষেপ করলো। টিকটিক করে চলমান ঘড়িতে দুপুর 2টো বাজে। সময়টা দেখে নিয়ে ফের প্রশ্ন করলো, এইতে ভনিতা না করে সোজাসুজি উত্তর দিবি। তুই ওদের ফেলে এখানে কেন? কোনো গন্ডগোল হয়েছে নাকি ওখানে কোনো সমস্যা? কি কারণে একা এলি? বড় বউয়ের কঠোর কণ্ঠে রান্নাঘর থেকে সেলিনাও ছুটে এলো। দ্রুত পায়ে এগিয়ে আসতেই, কি হলো ভাবি? কার লোকে কথা কন? বলেই চট করে থামলো। দুই চোখে প্রশ্ন ফুটিয়ে তাজ্জব করে বলল, ওই সেরি, তুই এখানে কেন? রোজ আর জেনে কই? দু দফায় প্রশ্নের মুখে ঢুক গেল তে। কি উত্তর দেবে, কি বললে ঠিক হবে? বড় বউ এখন চড়া দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। এবার সে যেন কিছু একটা বুঝলো, আনমনে কিছু একটা আঁচ করতে পারলো। চশমার দুই দাঁত ধরে চোখ থেকে চশমাটা খুলে ফেললো। দাঁত দুটো বন্ধ করতেই বসা থেকে উঠলো। নিরুত্তর তের দিকে ধীর পায়ে এগিয়ে তেকে আস্তে করে বলল, তুই কি কেঁদেছিস তে? চমক ভাঙার মতো চোখ তুলল তে। বড়মার দিকে ভীতু চোখে তাকালো সে। বড়মা কিভাবে টের পেল? চোখ কি এখনো ফোলা? ভীষণ ফুলে আছে? কান্নার কোনো ছাপ কি চেহারায় লেগে আছে? বড়মার চশমাহীন চাহনিতে দেখে অপ্রস্তুত হলো তে। কোনো যোগ্য জবাব খুঁজে পাচ্ছে না। আমতা আমতা করে বলল, বাইরে প্রচুর গরম পড়েছে বড়মা। এর মধ্যে অনুষ্ঠানে যা যা লোকজন, আমি একদম সহ্য করতে পারিনি, একটু ভালো লাগেনি। আমি বুবুদের রেখে তাই একাই চলে এসেছি। ওখানে কিচ্ছু হয়নি বড়মা, আমি একটু ঘরে যাই, শাড়িটা পাল্টাবো, খুব গরম লাগছে। তড়ি ঘড়ি করে উত্তরটা ছুঁড়ে দোতলার দিকে গেল। শীতে ধপ ধপ করে পা ফেলে তাড়াতাড়ি উঠলোতে। আঙিনায় দাঁড়িয়ে থাকা নীরব বড় বউ দোতলার দিকে তাকিয়ে থাকলে পাশ থেকে সেলিনা বলল, ডাহা মিছা কথা ভাবি, ও কাঁদছে, ওর চোখ লাল, কাজল লেপটে গেছে। কি নিয়ে কাঁদলো কে জানে ভাবি। সকাল সকাল ভালো মায়াটা গেল, আর এখন কান দিয়া বাড়ি আসলো। দোতলা থেকে মুখ সরালো বড় বউ। সেলিনার দিকে দৃষ্টি রেখে শান্তমুখে বলল, ও কিসের জন্য কাঁদছে জানো না? ভালো মানুষ যেহেতু কাঁদতে কাঁদতে ঢুকেছে, তাহলে নিশ্চয়ই স্বাভাবিক কিছু হয়নি। চুলায় আধ পোয়া পোলাও চাল চড়াও, যাও এক্ষুনি গিয়ে ভালো মন্দ কিছু রান্না করো। কথাগুলো বলার সময় তাড়া দিল সে। সেকেন্ডের ভিতরে কি হলো
বুঝতে পারল না সেলিনা হঠাৎ এত কিসের তড়িঘড়ি, কিসের জন্য এত আয়োজন। একরাশ প্রশ্ন নিয়ে খচখচ করছে সে। বড় বউ যখন তাড়াহুড়ো ভঙ্গিতে ঘড়ির দিকে দেখতে ব্যস্ত, তখন পিছন থেকে উজবুক গলায় সেলিনা প্রশ্ন করলো, ভাবি চাল ছাড়া মুখ কেন? বাড়িতে কি কুটুম আসবো? সেলিনার প্রশ্ন শুনে মুখ ঘোরালো বড় বউ। এক প্রশস্ত হাসি দিয়ে দোলার দিকে মুখ ফেরালো। শূন্য বারান্দার দিকে এক পলক দৃষ্টি দিয়ে নিরুত্তর মুখে কাজে গেল সে। কিছু জিনিস পরিস্থিতির ওপর ছেড়ে দিলেন তিনি। সেলিনা যেন নিজে থেকেই বুঝুক, বুঝিয়ে শুনে কাজটা করুক। সেলিনা অবুঝ ব্যক্তির মতো একবার বড় বড় চলে যাওয়ার দিকে তাকালো, আর একবার চোখ ঘুরিয়ে দোতলার দিকে তাকালো। তার রুমটা দরজা বন্ধ। সেই বদ্ধ দরজার পানে দৃষ্টি দিতেই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কোন মেহমান আসবে? কার জন্য এত রান্নার ধুম? চিন্তার সূত্রটা বাড়তে বাড়তে থমকে গেল সেলিনা। আকস্মাৎ দোতলার দিকে তাকালো। বিস্ময় দৃষ্টিতে তাকাতেই বিড়বিড় করে বলল, জামাই বাবা আসছে, কত কাম বাকি, তাড়াতাড়ি করা লাগবে। ভারী বাতাস, আকাশের অবস্থা করুণ। প্রকৃতির চেহারাটা এক লোহময় বদলে গেছে। মধ্য গগনের সূর্যটা মেঘের আড়ালে গ্রাস হয়েছে। চিলতে ফোটা আলো নেই, সূর্যের দেখা নেই। চতুর্দিকে অন্ধকার, আকাশটা কালো মেঘে ঢাকা পড়ে গেছে। বাতাসের চোটপাট তীব্র, গাছের ডালপালাগুলো ভীষণভাবে নড়ছে। একটা ভুতুড়ের শব্দ প্রকৃতিতে ছড়িয়ে যাচ্ছে। মেঘে মেঘে স্ফুলিং হয়ে গর্জন সুরে ডাকছে। গুরুম গুরুম আওয়াজে প্রকৃতির অবস্থার চাঞ্চল্য। বাতাসটা শীতল, কেমন যেন ভিজে ভিজে ভাব। গায়ে লাগলে পশম দাঁড়িয়ে যায়। শীত শীত অনুভূতি হচ্ছে। জানলার কপার দুটো ঠাস করে শব্দ করেছে। চোখে মুখে ঠান্ডা বাতাস লাগায় চোখ খুলতে কানে শুনতে পেল জানলার শব্দধ্বনি। তন্দ্রার রেশটা কাটিয়ে উঠতে তাড়াতাড়ি শোয়া থেকে উঠল। ঝিরিঝিরি বৃষ্টিটা জানলাতে ঢুকছে। দুই হাত বাড়িয়ে কাঠের কপার দুটো এঁটে দিল সে। সবটুকু আলো জানলার জন্য হারিয়ে গেল। রুমটা এখন অন্ধকার, দরজাটাও বুঝি বন্ধ। ঘুমু ঘুমু চোখ দুটো তখনও নিভু নিভু করছে। আর একটু ঘুমানোর জন্য উষ্ণতাটুকু খুঁজছে। ছোট্ট একটা হাই তুলে ভালো করে তাকালো। বিছানা থেকে নেমেই সুইচটা টিপলো। ফ্যানের দিকে তাকাতেই বুঝলো কারেন্ট নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 5টা বাজে। টেবিলের ড্রয়ার টেনে মোমবাতি জ্বালোতে সেটা টেবিলের উপর রাখতেই নিচের দিকে দৃষ্টি গেল। শাড়িটা এখনো বুঝি খুলেনি সে। ক্লান্ত হয়ে ফেরার পর ওভাবে ঘুমিয়ে পড়েছে। নিজের বেশভূষা পাল্টে সালোয়ার কামিজটা পরল। সেই ভূষণে দরজা খুলে পা বাড়ালো বাইরের দিকে। বারান্দা পেরিয়ে যেতেই রোজের রুম থেকে পড়ার শব্দ, এরপর জেনির রুম থেকে বেসুরে গানের আবৃত্তি শুনতে পেল। পরপর দুটো রুম নিঃশব্দে পেরিয়ে সিঁড়ি দিয়ে নামলো। নিচে সবসময়ের মতো কাউকে না দেখে স্বস্তি পেল তে। তার মানে ওই ব্যক্তি বাড়িতে আসেনি। এক বুক নিঃশ্বাস ছেড়ে চায়ের জন্য রান্নাঘরে গেল। একটা হারিকেন ধরিয়ে চায়ের জন্য জল বসালো। তাক থেকে চা পাতার কৌটো খুঁজতেই হঠাৎ হারিকেনের আলোটা তীর তীর করে কমতে লাগলো। দুই হাত উঁচিয়ে কৌটোটা পারতেই থেমে গেল তে। ব্যাপারটা লক্ষ্য করতেই কপাল কুঁচকে অবাক হলো। কি ব্যাপার, হারিকেনের তেল ফুরিয়ে গেল নাকি? আলো কমে যাচ্ছে কেন? কৌটো পাড়া বাদ দিয়ে হাতটা নামালো তে। সম্পূর্ণ পিছু ঘুরে তাকাতেই শিউরে উঠল সে। দম বন্ধ করা অবস্থার মতো বিস্মিত হলো তে। চুলার কাছে দাঁড়িয়ে আছে জাংকুক। जिस्म से जान तक पास आते गए, इन निगाहों से दिल में समाते गए, जिस्म से जान तक पास। দুই আঙুলে ধরে আছে হারিকেনের স্ক্রুটা। আর এক প্যাঁচ ঘোরাতেই পোলতাটা নিভে যাবে। রান্নাঘরটা অন্ধকারে ডুবে যাবে। কেন ভয় পাচ্ছে তে? এতদিনের শক্ত মূর্তিটা কোথায় গেল? কেন এই মানুষটার সামনে আসলে বুকটা শুকিয়ে যায়? প্রচণ্ড অস্থির লাগছে, মাথা ঝিমঝিম করছে, কান দুটো আগুনের মতো উত্তপ্ত হয়ে যাচ্ছে। হারিকেনের স্ক্রু ধরে গম্ভীর মুখে কাটকাট গলায় জাংকুক বলল, আমাকে দেখে পালাচ্ছ কেন? গভীর করে ঢোক গেলে নিরতে ভয়টুকু ভিতরে পুরে ঠেলে ঠেলে বলল, আমি পালাইনি। উত্তরটা ছোড়ার পর পিন পতো নীরবতা। ফুটন্ত জলের টকবক আওয়াজ ছাড়া দ্বিতীয় শব্দ নেই।
ক্ষুরতার দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক। ওই চোখ, ওই চাহনি, ওই দৃষ্টির মাঝে অদ্ভুত কিছু লুকিয়ে আছে। তে ওই নয়ন জোড়ার চক্ষুতে স্থির রেখে হালকা করে বলল, যেটা কিছুটা নরম আর কিছুটা রুক্ষ শোনালো, কেন এলেন আজ এতদিন পর? কেন এই এতিমের মুখ দেখতে কেন এলেন? আমি তো কোনোদিন আপনার দয়া ভিক্ষা চাইনি, বলিনি আমার খোঁজ করুন, ভুলেই তো গিয়েছিলেন। তবে আজ কেন স্মরণ করলেন? আজীবন ভুলেই থাকতেন, কারো তো ক্ষতি হতো না। দুই আঙুলে এক কঠিন মোচড় মারলো, সাথে সাথে হারিকেনটা নিভে শেষ। সবটুকু আলো নিঃশেষ করে অন্ধকার করলো জাঙ্কুক। এবার তাকালো ক্ষোভের সাথে। ওই ক্ষোভিত দৃষ্টির কাছে নিয়ে গেল তে। ভিতর ভিতর কুণ্ঠার সাথে কুকড়াতে লাগলো সে। ভয় মেশানো শঙ্কায় বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতেই পা চাইল জাঙ্কুক। তার দৃষ্টি সোজা সামনের দিকে, পায়ে পায়ে এগিয়ে যেতেই দূরত্ব বুঝলো সে। ভীতু ভীতু মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। ভীতু মুখটা বুকের সাথে থুতনি মিলিয়ে আছে। জাঙ্কুকের দিকে তাকানোর সাহসটুকু নেই। নিজের হাত দুটো উপরে তুলল জাঙ্কুক। আলতো করে নত মুখটা দুহাতে ধরল সে। নিজের সান্নিধ্যের কাছে আনার জন্য উপরের দিকে তুলল মুখটা। সেই অবুঝ চুপচাপ সাদাসিধে মেয়েটা ছলো ছলো নেত্রে তাকালো, যার চোখ দুটো ভরা অশ্রুকণা। সামান্য একটু টোকা পেলে অঝ্র ধারায় করাবে। আজও সেই তীক্ষ্ণ সরুর নাকটা টকটকে লাল হয়ে গেছে। রক্ত জবার টকটকে লাল রংটা যেন এক ফোঁটা তার নাকে এসে লেগেছে। সুক্রান্তির ভ্রু দুটো কাঁদো কাঁদো সংকোচে কুঞ্চিত, সুচারু ঠোঁট দুটো খিচুড়ে দেওয়া। বহুক্ষণ, ঠিক বহুক্ষণ যাবৎ নিখুঁত মুখটা তৃপ্তি নিয়ে দেখল জাঙ্কুক। जिस हंसी ख्वाब की थी तमन्ना मुझे, हाँ वही बन गए हो तुम, जिंदगी बन गए हो। চুলের হলদেটের শিখায় কাঁদো কাঁদো মুখটা নীরবে দেখল জাঙ্কুক। কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কোনো ভাব নেই, কোনো ভঙ্গি নেই, শুধু স্থির দৃষ্টিতে চেয়ে রইল। যে চোখ দুটো বুকের ভিতর দহনের দামা বাজিয়ে দেয়, সেই চোখ দুটো আজ অশ্রুসিক্ত। নাক ফুলিয়ে ছোট শিশুর মতো ঠোঁট কুঁচকে ফুঁপিয়ে উঠছে। উদ্বেলিত রোদনটা ঠেকানোর জন্যই হোক বা আকস্মাৎ ধাক্কাটা সামলানোর জন্য, জাঙ্কুক ওর গাল দুটো শক্ত করে ধরে আলতো সুরে বলল, ফেলে তো তুমি গিয়েছিলে, আমি তো সেদিন বাধা দিইনি। একটা মানুষ কি পরিমাণে ধাক্কা পেলে তোমার যাওয়াটা এভাবে মেনে নিতে পারে, একবারও ভেবেছো? বলো না, সামান্য একটা ইস্যু নিয়ে আমাকে ফেলে গেলে কেন? আমার কি দোষ ছিল? কি ক্ষতি করেছি আমি? আমি তোমার কাছে নিজের ভুলটুকু স্বীকার করতে পারলাম না। তুমি আমাকে সেই সুযোগটাই দিলে না। এমনভাবে ফেলে ফেলে আমাকে নিঃশেষ করে দিলে। কি ক্ষতি করেছি বলো? সবার কাছে আমাকেই দোষী সাব্যস্ত করলে। আমাদের সম্পর্কটা এমন কেন করলে? ছোট্ট একটা ভুল বোঝাবুঝি কেন এত বড় হয়ে দাঁড়ালো? তোমার প্রতি কোনোদিনও অন্যায় ভাবনা আনে নিতে, তার সাক্ষী তুমি নিজেই। কোনোদিনও ভাবতেও পারবো না তুমি খারাপভাবে থেকেছ। সেদিন মায়ের সাথে কি বলেছি না বলেছি সেগুলো বিবেক বুদ্ধি দিয়ে খাটিয়ে বলিনি। আমার অস্থির মনটা সেদিন খুব খারাপ ছিল। আমার তো একটাই মা আছে, মন খারাপের কথা কার কাছে বলবো? সেদিন কিচ্ছু ভেবে বলিনি। আমি কিচ্ছু ভেবে বলে নিতে তবুও ভুল বুঝলে। আমি পাগলতে, কিন্তু তোমার তো মাথা ঠিক ছিল। সবসময় আমাকে ভালো দেখো, সুস্থ দেখো। আমি কি আসলেই ভালো থাকি? ওতে কান্না থামাও না, চোখ দুটো খোলো, একটু তাকাও। তোমাকে সবটা বলার জন্যই তো এসেছি। চোখের পাতা শক্ত করে বোঝা, সেই বোঝা চোখের পাপড়ি চুঁয়ে নীরবে অশ্রু ঝরছে। দমকে দমকে হিঁচকি তুলে কাঁপছে দে। নিজের অধরটা ওষ্ঠ দিয়ে চাপতেই চোখ খুলতে লাল বর্ণের চক্ষু দুটো জাঙ্কুকের দিকে ছুঁড়ল। ব্যথিত হরিণের মতো তাকিয়ে থাকতেই ফোঁপাতে ফোঁপাতে বলল, তাই বলে 2 বছর খতম করে তবে এলেন? আমার কাছে একটা দিনও ফুরসত ছিল না। এত অবহেলা কি করে সহ্য করে বলুন? আমি তো প্রতিটা দিন জানলার দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম আপনি এসে নিয়ে যাবেন। দিন এগিয়ে রাত হতো, রাত এগিয়ে দিন হতো। কতগুলো মাস গেল, পর পর বছরও পেরিয়ে গেল,
কিন্তু আমার অপেক্ষা শেষ হলো না। এই অপেক্ষার যন্ত্রণা নিয়ে প্রতিদিন আকাশের দিকে চাইতাম, ওই দিকে তাকিয়ে প্রশ্ন করতাম, আদৌ কি আমার কোনো দোষ ছিল? তখন মন থেকে উত্তর আসতো, হ্যাঁ ছিল। মস্তিষ্ক থেকে উত্তর দিত, না, ছিল না। আমার দাদা ভাইয়ের আঙুল ছেড়ে আপনার হাতটা ধরেছিলাম। আমার জীবনে আপনার হাতের ভরসা ছিল। ওই হাতে মাথা রেখে ঘুমিয়েছিলাম, শক্ত করে ধরেছিলাম। সাহায্যের জন্য কাজে পেয়েছি। সেই হাত ছাড়তে সহজ ছিল না। গাড়িতে চড়েছিলাম। আমার মন তখনও ভেবেছিল আপনি আটকাবেন। রাগ দেখিয়ে, জেদ খাটিয়ে, চর কষেই হোক, আপনি কোনোভাবে আমাকে যেতে দেবেন না। আপনি আমাকে খুব অবাক করে দিয়ে সেদিন আমাকে যেতে দিলেন। আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যদি আমার ভিতরের অবস্থা দেখতে পারতেন, আমার ভিতরকার এক টুকরো চিত্র দেখতে পারতেন। উপরওয়ালা আমাকে খুব ধৈর্য দিয়েছেন জানেন। আপনার বউ হওয়ার সৌভাগ্য পাওয়ার চাইতে দূরত্বের যন্ত্রণাটা বেশি পিছিয়েছে। আমাকে কেউ বুঝলো না। আমার জীবনে যেই কটা মানুষকে পেয়েছি তাদের মধ্যে থেকে আপনাকে সবচাইতে আপন মনে করেছি। ওই আপন খুঁটিতে আপনি প্রথম ছিলেন। আপনি বুঝি শেষ। আপনাকে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতাম জানেন। আমার দাদার প্রতি যতখানি ভালোবাসা ছিল, সেই দাদার মৃত্যুর চাইতেও আপনার আচরণ আমার কাছে কষ্ট দিয়েছে। সে কথা আমি কাউকে বলতে পারিনি। আম্মা ক্যান্সারে ভুগছে, কিছুদিন পর সেও চলে যাবে। তবু আপনার চিন্তায় বিভোর থেকেছি। কেমন আছেন, কি করছেন, কোথায় আছেন, আপনাকে বেশি আপন ভেবেছি। এক অব্যক্ত আপন, যা কোনোদিনও বলতে পারিনি। শুধু মনে মনে উপলব্ধি করে অমানসিক কষ্ট পেয়েছি। কণ্ঠ রোদে ভেঙে পড়ল তে। চোখ কুচকে জাঙ্কুকের সামনে নীরস প্রতিমা চূর্ণ করে ফেলল। আগুনের সেই অগ্নিশিখার আলোতে ভঙ্গুর তেজ সিক্ত মুখটা শক্ত করে ধরল জাঙ্কুক। নিজের মুখটা এগিয়ে সেই আরক্ত নাকের মাথায় ঠোঁট দুটো চেপে দিল। ছোট চুমু খেলো। গালে হাত চেপে সিক্ত চোখ দুটো নিচটা বৃদ্ধাঙ্গুলতে মুছে দিল। দুই চোখের পাতায় পূর্ণ মায়ায় আদর করল জাঙ্কুক। মুখ উঁচিয়ে কপালের মধ্যভাগটায় প্রকারভাবে ওষ্ঠজোড়া ছোঁয়ালো। এক অদ্ভুত অনুভূতিতে পূর্ণ হলো তে। हर किसी से जिसे मैं छुपाता रहा, बेखुदी में जिसे गुनगुनाता रहा, हर তন মন किसी শীত কাটা से স্পর্শ যেন जिसे রন্ধে রন্ধে পৌঁছে গেল। অনুভব করলো, বেশ গাঢ় করে টের পেল জাঙ্কুকের হাত দুটো গাল থেকে নেমে যাচ্ছে। খুব সন্তর্পণে নেমে নেমে কোমরের দু পাশটা ধরলো। আলতোভাবে হাত দুটো সেখানে বোলাতে বোলাতে বলল, মাথার কাছে খোলা বইয়ের পৃষ্ঠাগুলো খসখস করে উঠত। বিছানার উপর হয়ে গভীর ঘুমে মগ্ন থাকতো। তোমার চুল, তোমার শাড়ির লম্বা আঁচল আমার বিছানায় গড়িয়ে পড়তো। বড় জানলা দিয়ে দমকা হাওয়া এলে এসে তোমাকে আরো এলোমেলো করে দিত। আমি দরজার নব মুচড়ে তোমার ওই দৃশ্য দেখে গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলেই যেতাম। কতবার থমকে গিয়েছি হিসেব নেই। নেশার চোখে তাকিয়ে থাকতে থাকতেই তোমার কাছে যেতাম। দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যেত। তোমার পিঠ থেকে চুল সরে ফর্সার চামড়াটা উন্মুক্ত হয়ে যেত। কখনো দেখতাম ব্লাউজ আর পেটিকোটের মধ্যিখানটা শাড়ি চড়ে গেছে। তোমার ঘুমন্ত মুখে কত কত চুল উড়াউড়ি করতো। আমি হাঁটু ভাঁজ করে ধপ করে ফ্লোরে বসে পড়তাম। আমার মধ্যে মাতালের মতো অনুভূতি হতো। শুধু তোমার ঘুমন্ত মুখটা দেখার জন্য উন্মাদ হয়ে যেতাম। আবদ্ধ মনের বেহায়া কারসাজির জন্য তোমার কানে চুমু খেতাম। তোমার ঘুমটা পাতলা হয়ে যেত। নড়াচড়া করে তুমি আমার দিকে ঘুমো ঘুমো চোখে তাকাতে। ওভাবেই তাকিয়ে থাকতে। আমি ধরা পড়ার ভয়ে থমকে দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। নিজের চোরাই কাজ ঢাকার জন্য কিছু বলতে যাব, তখন তুমি প্রচণ্ড অবাক করে দিতে। ওই বেহায়া মনের মানুষটাকে 3 গুণ আদর দিয়ে মুখের ভাষায় কেড়ে নিতে তুমি। আশ্চর্যে আমার চোখ যেমন বড় হয়ে যেত, তেমনি খুশি হয়ে তোমার মধ্যে আরও ভীষণভাবে ডুবে যেতাম। আমার কান দুটো তোমার নরম হাতের তালুতে চাপা দিয়ে ধরতে। কতক্ষণ ওভাবে দম আটকে থাকতাম জানা নেই। হাঁটু গেড়ে বিছানা ধরে ওইটুকু সময়, ওইটুকু মুহূর্ত আমার জন্য সব কিছু ছিল।
তোমার ঘুমো ঘুমো ঠোঁটের চুমু, তোমার তন্দ্রা মিশ্রিত চোখ, তোমার গায়ের গন্ধ সব কিছু আমাকে মাতাল করে দিত। তোমার ছোট্ট বুকটায় যখন মাথা রাখতাম, তুমি তোমার আদরে হাত দিয়ে আমার মাথায় জড়িয়ে ধরতে, আমার পিঠে তোমার চিকন আঙুলগুলো ছুঁয়ে দিতে। তখন আমি স্বর্গীয় সুখে হারিয়ে যেতাম তে। আমার অন্তরটা তোমার ভালোবাসায় ঠান্ডা হয়ে যেত। যে মেয়েটাকে শাড়ি পরতে গিয়ে দেখেছিলাম, আজ সেই মেয়েটা এমন কেন? আমার কাছে আমার সামনে অন্য পোশাকে দাঁড়িয়ে আছে কেন? আমার স্যালারির টাকায় যার জন্য সর্বপ্রথম শাড়ি কিনতাম, নিজেরটা চিন্তা না করে তার কথাই ভাবতাম, আজ সেগুলো কোথায়? শাস্তিটা তুমি এভাবে দিলে। চোখ জোড়া এখনো বুঝে আছে তের। এক ঝাঁক প্রশ্নর কাছে বিদ্ধ করলো তাকে। উত্তরের সময়টা তীর তীর করে পেরোচ্ছে। তেকে ছেড়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়লো জাঙ্কুক। রান্নাঘরটা অন্ধকারে পূর্ণ। আঙিনার স্বল্প আলো তেজরা ভাবে ঢুকছে। ওই যৎসামান্য আলোকে সাঙ্গ করে ঘাড়ের নিচে বাঁ হাত ও হাঁটুদয়ের নিচে ডান হাত গলিয়ে একটানে বুকে তুলল। তের মাথাটা বুকের বাঁ পাশে ইচ্ছে করে চাপলো। ফ্যাল ফ্যাল করে তাকানোর সুযোগ পেল না তে। ঘাড়ের নিচে চাপ খেয়ে বুকটার কাছে ঠেকলো। বাহুডোরের মাঝে আবদ্ধ করে আঙিনার দিকে চলল জাঙ্কুক। প্রথম সিঁড়িতে পা ফেলতেই নম্রভাবে বলল, নেভির স্পেশাল ব্রাঞ্চ। কতটুকু বলে দ্বিতীয় সিঁড়িতে পা ফেলল জাঙ্কুক। লোডশেডিংয়ের জন্য চতুর্দিকে আধার, কেবল হারিকেনের আলোয় চারপাশটা অল্প অল্প ফুটে উঠেছে। তৃতীয় সিঁড়িতে পা ফেলতেই আবারও বলল সে, অর্থাৎ আমি যে সেকশনে যুক্ত সেখানে একটা অফিসিয়াল লেটার আসে। এই লেটারটা ডাইরেক্ট গভর্নমেন্টের কাছ থেকে রিকমান্ড হিসেবে হেড অফিসে পৌঁছে যায়। আমি নেভিতে জয়েন দিলেও আমার মূল কাজ অন্য সেক্টরে। তুমি জানো, আমি সবার কাছে নেভির পরিচয় দিলেও আমি একজন এলিট ইউনিটের সদস্য। আমার কাজ, আমার কর্তব্য অন্যদের মতো না। আমি যে ছুটিগুলো নিই সেগুলো কিন্তু হেডের কাছ থেকে আসে। কারোর সুপারিশ বা স্বাক্ষর এতে প্রায়োরিটি পায় না। আমি এমন একটা মুহূর্তে ছিলাম যেখানে রিক্রুট সোলজারদের সাথে গুরুত্বপূর্ণ মিটিংয়ের প্রয়োজন পড়ে, কেননা ট্রেনিং শেষে ওরা আমার আন্ডারে কাজ করত। সেখানে আমার উপস্থিতিটা সবার আগে দরকার। ছুটিটা অটোমেটিক বাতিল হয়। আমি বাতিল করিনি, অবশ্য বাতিল করার কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে বলেছি। শুধু তোমাকে সাহায্য করার জন্য একটু মিথ্যা করে বলেছি। আমি জানি তুমি নিউজটা নিতে পারতে না। ইন দ্যাট রেজাল্ট তুমি। কথাটা থামিয়ে রেখে দোতলায় উঠল জাঙ্কুক। অর্থপূর্ণ কথাটায় খুব গুরুত্ব দেওয়ার ভঙ্গিতে তের মুখের কাছে মুখটা নিচু করল। কণ্ঠ খাটো করে ফিস ফিস সুরে হাসি দিয়ে বলল, একটুখানি আদর পাওয়ার জন্য ছটফট করতে আমিও তোমার ব্যাকুল ইচ্ছেটা পূরণ করে দিতাম। তোমাকে কাছে রাখার লোভটা শুধু রাতটুকু জুড়ে নয়, আমার চলে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য রাখতাম। আবার কথাটা থামিয়ে মুখ তুলল জাঙ্কুক। সেকেন্ডের ভিতরে কিছু একটা দেখতে পেয়ে সতর্ক মেজাজে থমকে গেল। তে প্রথম কিছু বুঝতে না পেরে ভীষণভাবে ভুরু কুচকাল। রাগের ভঙ্গিটা চোখে মুখে ফুটতে তৎক্ষণাৎ জাঙ্কুক চক্ষু ইশারা করলো। ইশারা লক্ষ্য করে পায়ে তাকাতে কিঞ্চিত আশ্চর্য হতে। রোজের বন্ধ দরজার তলা দিয়ে হলুদ আলোটা যেন আটকে গেছে। সেখানে এক ফালি আলোর ছায়া বাধাপ্রাপ্ত হয়ে আছে। দরজায় কান পেতে সোনার ফন্দি চলছে সেটা বুঝতে আর বাকি রইল না। তৎক্ষণাৎ জাঙ্কুক কৌশলের সাথে রুম পেরিয়ে রুমে ঢুকলো। ডান পায়ের দাঁড় দুটো ঠেলে দরজাটা বন্ধ করলো। দরজা বন্ধ হবার আর শুনে ধ্যাত বলে রোজ আফসোসের সাথে ঠোঁট উল্টিয়ে জেনির মাথায় একটা ঘা মারলো। ব্যথায় মুখ বিকৃত করে দরজার ছিদ্রর কাছ থেকে মুখ তুলল জেনি। রাগ দেখে চেঁচে বলল, মারলে কেন? পুরো মাথাটা চক্কর দিয়ে উঠলো। এভাবে কেউ মাথায় মারে? রোজ পুরো কুচকে তর্জনে উঠে বলল, একদম ঠিক হয়েছে, তোকে এভাবে মারাটাই দরকার। মারতে মারতে ভোঁতা বানালেও সমস্যা নেই। তুই না বললি ওরা ঝগড়া করছে? ওই দেখ, ঝগড়া করার নমুনা তোকে তো। আর একটা চর মারার জন্য হাত ওঠালো রোজ। শূন্যে হাত তুলতেই জেনে ভোঁ দৌড় মারলো। একেবারে বিছানায় উঠে তড়ি ঘড়ির দৃষ্টিতে চট করে অস্ত্র তুলল। অস্ত্র হিসেবে প্লাস্টিকের চিরুনিদের সামনে উঁচিয়ে বলল, আগাবে না বুবু, আমার কোনো দোষ নেই, কসম, সত্যি কসম। ওরা রান্না করে। কথাটা থামালো রোজ। মাথাটা উপর নিচে নাড়াতে নাড়াতে বলল,
তাই না? ঝগড়া করতে খুব ডেকেছো? ওরে বাটপার, অন্ধ কোথাকার! ভাইয়া যে কোলে তুলে দরজা বন্ধ করলো, এরপরেও আমার সামনে কসম কসম করবি? বলতে বলতেই দরজার আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো রোজ। ডানে বামে চোখ ঘোরাতে ছোট জুতো দেখলো। ডান হাতে সেটা তুলে জেনি বাড়াতেই জেনি হা হয়ে অনবরত বলতে লাগলো, ও বুবু, এই চটিতে মেরো না, ও আম্মা বাঁচাও, তোমার চটির বাড়ি খুব লাগে, আমার কি দোষ? জাঙ্কুক ভাইয়া পাল্টে মেরেছে বুবু। বাজি ফেলতে কতক্ষণ? বাতাসের তাল কেটে জোরে একটা ঘা পড়লো। চিরুনির অস্ত্রটা হাতে নিয়ে ওমাকে বলে চিৎকার দিল জেনি। একজন যখন ব্যথায় কাতর, অন্যজন তখন তির্যক মেঝেতে তাকিয়ে আছে। তখন পাশের রুম থেকে উচ্চ গলায় পুরুষের কণ্ঠ ভেসে আসছে, প্রথম বদমাস বুঝি দ্বিতীয় বদমাসের গালে মিষ্টি বসালো? জয় হোক, চটির জুতোর জয়। চোখে মুখে হিংস্র প্রতাপ, চোখের কোটর শক্ত, পলকহীন চোখ দুটো স্ক্রিনের দিকে নিবদ্ধ। নিকোটিনের ফুকা ঠোঁট দুটো ফাঁক হয়ে আছে। মোহিত দৃষ্টিতে অবাক ভঙ্গিতে বুক ফুলে যাচ্ছে। মনে বাজছে সুর, কানে চলছে তাল, ঠোঁটে আসছে সারা। এমন রমণীর মূর্তি যেন কল্পনাতেও ভাবা যায় না। একটা যেন চিত্র, যার সৌন্দর্যের কাছে চোখ পড়লে রবীন্দ্রসঙ্গীত বাজে, হৃদয় কুণ্ঠিতে উচাটন হয়, কোথাও যেন মৃদু মৃদু ধাক্কা অনুভব হয়। ল্যাপটপের দিকে তর্জনী উঁচিয়ে জিজ্ঞেস করলো ভদ্রলোক, এটাই কি জন জাংকুকের বউ? মেয়েটা কিমতেয়ং? ভাইয়ের কথা মতো স্ক্রিনের দিকে তাকালো রানী। সম্মতি জানিয়ে মৃদুস্বরে বলল, জি ভাইজান, এটা জাঙ্কুকের বউ। আপনাকে দেখানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি তো কাজের ব্যস্ততা দেখাতেন। এটাকে কিছু করুন ভাইজান। এই কেস যদি আপনি হ্যান্ডেল করেন তাহলে আমি চিন্তামুক্ত থাকতাম। রাত 10টা, জায়গাটা শীততাপ নিয়ন্ত্রণ কক্ষ। নরম সোফায় পাশাপাশি বসে আছে দুজন। রানী নিজের পার্সোনাল ল্যাপটপ এনে বড় ভাইকে পুরো ঘটনা খুলে বলল। সেই রহস্যময় ট্যুর, সেই সমুদ্র তীর, সেই বালুর কাছে সকলের হাসাহাসি মুখের ছবি, জিহর শেষ স্মৃতি, তের গোটা পরিচয়, সব এক নিমেষে বিবৃতি করল সে। থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেই তার কোমরের চোখ পড়ল ভদ্রলোকটির। সেখানে খুব কর্তৃত্বের সাথে হাত রেখেছে জাংকুক। সদা সর্বদা যার মুখ থাকে গম্ভীর, একটা আলাদা ব্যক্তিত্ব দেহ সৌষ্ঠবে ফুটে উঠেছে। সেই ছবিতে সেই মুখটা হাসি দিয়ে আছে, একটা সরসভাবে প্রাণপূর্ণ চাহনির, ঠিক নবপ্রেমের আশ্বাস দিচ্ছে। আবার তের দিকে দৃষ্টি রেখে থুতনি চুলকে বলল, মেয়েটার নাম সুন্দর, দেখতেও কেউ লাগে না। টার্গেট কি একটাই, নাকি উদ্দেশ্য অন্য কিছু আছে? খুব রোষের সাথে নিঃশ্বাস ফেলল রানী। একের পর এক ব্যর্থ প্রচেষ্টার ঘটনা উল্লেখ করে বলল, উদ্দেশ্য একটাই ভাইজান, ওকে মেরে ফেলা। যদি লিসাকে বিয়ে করতো তাহলে কোনো টেনশনই ছিল না। জাঙ্কু খুব ভোগাচ্ছে ভাইজান, আমি বাজেভাবে হেরে গিয়েছি। ব্যর্থ হতে হতে ধৈর্য আমার তলায় জমে গেছে, আর পারা যায় না। যতবার ধরার জন্য ফাঁদ পেতেছি, জাঙ্কুক ততবার আমাকে তছনছ করে দিয়েছে। 2 বছর আমাকে যন্ত্রণা দিয়েছে ভাইজান। না পেরেছি বলতে আর না পেরেছি ধরতে। যতবার ওকে যন্ত্রণার মুখে ফেলতে চাইতাম, কোনো না কোনোভাবে বাধা আসতো। আমি সহ্য করতে পারছি না। রানীর কথাটা শোনার পর ভুরু কুঁচকাল সে। বোনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টি ছুড়ে গম্ভীর গলায় বলল, কি ধরনের বাধা? এমপির সম্মান তো পেয়েছো, পুরো পার্টি তোমাকে নমনম করে, সেখানে ব্যর্থ হচ্ছ কেন? সমস্যাটা কোথায়? দাঁত শক্ত করে চোখ বুঝল রানী। ব্যর্থতার আগুন, অপ্রকাশ্য জ্বালাটা খুব কষ্টে বলল সে। পুনরায় চোখ খুলে সংযত গলায় আসল ঘটনাটা বলতে লাগলো, আমাকে বারবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে সেটা আমি জানি না ভাইজান। তের উপর লোক ফিট করে রেখেছিলাম। প্রফেশনাল গ্যাংয়ের 7 জন সদস্য ওদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরিকল্পনা মোতাবেক ওরা আমাকে ফোন করে জানায় পৌঁছে গেছে। এরপর যেটা হলো সেটা আমি ভাবতেও পারিনি ভাইজান। যাদের হায়ার করেছিলাম তাদের লাশ তো দূরের কথা, 7 জীবন্ত মানুষের অস্তিত্ব মুছে গেছে। তদন্তের জন্য 4 সদস্যের টিম পাঠায়, ওরা কোনো সুরাহা করতে পারেনি। আশ্চর্যের ব্যাপার হলো, ওই মোল্লা বাড়িতে
কোনো পুরুষ মানুষ থাকে না। ওদের ফোন কল পর্যন্ত চেক করে দেখেছি, কোনোভাবে জাঙ্কুকের সাথে সম্পৃক্ততা পাইনি। ও দেশের বাইরে গিয়ে ওই বাড়িতে খোঁজ নিত না। তের সাথে সম্পর্ক বলতে গেলে নষ্ট ছিল। তেও নিজে থেকে যোগাযোগ করতো না। এর মধ্যে লোক পাঠালে কেউ ফেরত আসতো না। আমি ওই মিনহোর ওপরও কড়া নজর রেখেছি। ওরা কোনো সন্দেহজনক ব্যাপার করতে গিয়ে ধরা পড়েনি। জাঙ্কুক দেশের বাইরে যে কাজে গিয়েছিল সে ওই কাজে ব্যস্ত ছিল। তাহলে আমার এখানে প্রশ্ন হলো, তের উপর কিচ্ছু হচ্ছে না কেন? যদি জাঙ্কুক ওকে না বাঁচায় তাহলে ওকে কে বাঁচাচ্ছে? কে ওর প্রতি এতটা সদয় হচ্ছে? কে আমার চালগুলো ভেঙে দিচ্ছে? ভাইজান আপনি বলুন, কেন এমনটা হচ্ছে? ঘরে মোমের আলো, কাঠের দরজাটা বন্ধ, বাইরে বৃষ্টি কমেছে, ঝিরিঝিরি বাতাসে মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। কালো চোখ দুটোর দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। সম্পূর্ণ ভর তের উপরে ছেড়ে মুখের দিকে ঝুঁকে আছে। ডান গালটা ছুঁয়ে ছুঁয়ে একটুখানি হাসলো সে। বাঁ হাতে কলার ওড়নাটা মুঠোয় ধরলো জাঙ্কুক। তে চোখ নিচু করে চুপচাপ কৃতিটা দেখতে লাগলো। খুব সন্তর্পণে ওড়নাটা টেনে গলা মুক্ত করলো। শয্যাশায়িনী তে নীরবে নিভৃতে সমস্ত কিছু অবলোকন করতে নির্ভীক মানুষটা বাঁ কাঁধের মাঝে মুখ লোকালো। হৃদয়ের আলিঙ্গনটুকু পূর্ণ করার জন্য থুতনিটা রাখলো তের কাঁধের উপর। গালটা মিলিয়ে দিল কানের সাথে। পিঠের নিচে দুই হাত গলিয়ে তেকে বুকের সাথে চেপে ধরলো। এ যেন আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরা শক্ত বাহুবন্ধনের সংকুচিত চাপে নিঃশ্বাসটা আটকেল তের। তবু কোনো মতে নাক ফুলিয়ে শ্বাসটুকু ছাড়ল সে। বাঁ কাঁধের কাছে লুকানো মুখটা ফিসফিস করে বলল, যদি বলি যোগাযোগ বন্ধ রাখার পিছনে কারণ আছে, তাহলে কি তুমি বিশ্বাস করবে? সিলিংয়ের দিকে তৎক্ষণাৎ দৃষ্টি রাখলো তে। বিদ্যুৎহীন ফ্যানটা স্থির, রুমে পর্যাপ্ত আলো নেই। সম্পূর্ণ কথাটা শোনার পর কিছুক্ষণ চুপ থেকে বলল, কি কারণ? প্রশ্নটা করার সাথে সাথে দম আটকালো তে। বাহু বন্ধনের সুদৃঢ় শক্ত চাপে প্রাণ চঞ্চল করা অনুভূতিতে জীর্ণ থাকতে কানে প্রখর সন্নির সাধ্যের সাথে চুমু খেল। কিছুক্ষণের ভিতর বাহু জোড়া শিথিল করে মুখ তুলল জাঙ্কুক। চোখে চোখ রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার কি মনে হয় আমি বোকা? ওরকম সামান্য ঘটনার জন্য কেউ যোগাযোগ বন্ধ করবে? আমি বিনা কারণে কাজটা করিনি। তুমি যেই গাড়িতে যাওয়ার জন্য চলেছিলে ওই গাড়ি আমি তছনছ করে দিতাম, তবুও তোমাকে যেতে দিলাম তে। কিন্তু দরকার পড়লে তোমাকে হাত পা বেঁধেও রেখে দিতাম। আমার বাড়ি থেকে এক পাও নড়তে দিতাম না তোমাকে। এই নিয়ে মামলা টামলা খেলে খেতাম, ভয় নেই। আমার বউ ভুল বুঝে চলে যাচ্ছে আর এটা আমি মেনে নেব? আমার ইচ্ছে ছাড়া, আমার অনুমতি ছাড়া সামান্য ঘটনার রেস ধরে তুমি চলে যাবে আর আমিও বসে বসে তামাশা দেখব? এটা বাংলা নাটক নাতে। যদি তোমার ক্ষতির আশঙ্কা না থাকতো আমি তোমার আশাটাই ব্যর্থ করে ছাড়তাম। কথার ভঙ্গিতে ক্ষুব্ধ অবস্থাটা ফুটে উঠছে জাঙ্কুকের। বাক্যের পর বাক্য যেন চাপা ক্ষোভের প্রকাশ। ইচ্ছের বিরুদ্ধে কাজটা যেন আঘাতের মতো বাজছে। সেটা চোখের দৃষ্টি, মুখের ভাবভঙ্গি সব কিছুতেই দৃশ্যমান। তে চুপ থাকার পরিকল্পনায় ছিল, কিন্তু মনের মধ্যে অসংখ্য প্রশ্নের ঘুরপাকে চুপ থাকতে পারল না। সোজা কাট ভঙ্গিতে প্রশ্ন করলো, আপনি তো কিছুই খুলে বলছেন না, সব জায়গায় কিন্তু লাগিয়ে কথা শেষ করে দিচ্ছেন। আমি জানতে চাই, কেন আপনি আমার সাথে যোগাযোগ রাখলেন না? আপনার এমন কঠিন পদক্ষেপের পিছনে কোন শক্ত কারণ ছিল? কেন আপনি আমার সাথে এমন আচরণ করলেন? যেখানে আপনার বিভিন্ন ক্ষমতার কথা শুনি সেখানে ওই ক্ষমতা কেন ব্যবহার করলেন না? আপনার সেসব কাজের পিছনে আমাকে কেন ঠেলে দিলেন? প্রশ্ন বাণে নিরুত্তর রইল জাঙ্কুক। এরপর সে ম্লান ঠোঁটে হেসে উঠল। বুক ভারী, নিঃশ্বাসটা আস্তে করে ছেড়ে নিপ্রভ কণ্ঠে বলল, মা গেলে তো মা আসে না, বউ গেলে ঠিকই আসে। কিন্তু আমার ক্ষেত্রে বউ গেলে তো তুমি আর আসবে না, উল্টে আমার ভালোবাসায় চলে যাবে। ঘটনার শুরু সেই রাতের দিকে। বাড়িটা তখন সুগার বিয়েতে পরিপূর্ণ। সবখানে রমরমা আনন্দ। তে রুমে নেই, কাজের জন্য নিচে ছিল। খুব স্বাভাবিকভাবে রাত 10টার দিকে কল আসে। জাঙ্কুক সেটা রিসিভও করে, কিন্তু সে জানতো না ওই একটা কলই সব কিছু বিগড়াতে প্রস্তুত।
পাক্কা কয়েক মিনিটের স্তব্ধ ছিল জাংকুক। নিজের উপরে বিশ্বাস হচ্ছিল না। সত্যি কি ডাক্তার এসেছে? ডাইরেক্ট গভর্নমেন্ট থেকে সুপারিশ নিয়ে অফিসিয়াল লেটার পৌঁছেছে? এত তাড়াতাড়ি এই সুযোগ আসলো কেন? কেন আসলো? মনে প্রাণে শুধু দেরির জন্য আবদার করত, অন্তত তের জন্য সবকিছু বন্দোবস্ত করে তারপর না হয় যেত। এই মুহূর্তে কিভাবে কি দেখবে? সুগার বিয়ে, মায়ের চিকিৎসা, তের নিরাপত্তা, এসব কি সম্ভব? রাগের চোটে ঠোঁট কুচকে ফোন ছুঁড়ে মারলো। ভাগ্যের পরিহাসে ক্ষুব্ধ হয়ে ফুঁসতে থাকলো জাংকুক। তখন সে জানতো না দরজার বাইরে আরো দুইজন ব্যক্তি চুপচাপ সব দেখছে। সেই দুইজন ব্যক্তি আর কেউই না, সুবিন আর আইরিন ছিল। এই ঘটনা মুখ ফুটে কাউকেই বলেনি জাংকুক, যদিও সুবিন আর আইরিন ভুলবশত ডাকের তেজটা দেখেছে, তবে আসল ঘটনাটা কেউ জানতে পারেনি। বিদেশি ইম্পোর্ট বোতলটা বের করলো ভদ্রলোক। গ্লাসের কাছে বোতল কাত করে ঢকঢক করে জল ঢাললো। পাতলা চাপটা বোতলটা বন্ধ করে আদেশের ছুড়ে বলল, গ্লাসটা নাও রানী, মেজাজটা ঠান্ডা করো। আমি গরম মেজাজের সাথে কথা সহ্য করি না। কাজের টেবিলে বিয়ার পুরনো গ্লাসের দিকে নজর দিল রানী। বড় ভাইয়ের আদেশটা মান্য করে ডান হাতটা বাড়িয়ে দিল। গ্লাস তুলে ঠোঁটের কাছে আনতেই তপ্ত করে বলল, আমার কথাগুলো শোনার পর কি মনে হচ্ছে ভাইজান? ঘাবলা কি আছে? খুব গম্ভীর কণ্ঠে উত্তর দিল ভদ্রলোক। আছে, না থাকলে হেরে যেত না। তোমাকে গুল খাইয়েছে রানী। তুমি এখনো ছেলেটাকে শক্তভাবে নিলে না। ওর দূরদর্শী চিন্তা ভাবনা ধরতে পেরেছো? তুমি পারোনি। ও দেশ থেকে গিয়েছে ঠিকই, কিন্তু সব পাকাপোক্ত করে গিয়েছে। তোমার ফাঁদে তোমাকে ডুবিয়ে দিয়েছে রানী। ও কিম ট্যাংয়ের সাথে সম্পর্ক নষ্ট করেনি, শুধু একটা ধাপ্পাবাজি করেছে। গ্লাসে চুমুক দিতে গিয়ে চকিত হলো রানী। জলটা গলা আটকে গেলে খুব খুব করে কেসে উঠল। চোখ কুচকে কাছতে কাছতে প্রশ্ন ছুড়ল, আপনি কিভাবে নিশ্চিত ভাইজান? আমি নিজে দেখেছি সবকিছু নষ্ট। জাংকুক যে কোনো ধরনের যোগাযোগ রাখেনি, এটাও ওর কল লিস্ট বলে দিচ্ছে। সরু চোখে তাকালো ভদ্রলোক। পা ভুরুটা উপরে তুলে বিজ্ঞের মতো বলল, মানুষের মাথাটা 100 কম্পিউটারের সমান, বাকিটা বোঝা উচিত রানী। জাংকুকের মাথাটা খুব শার্প, ওর চিন্তাগুলো কয়েক ধাপ এগিয়ে থাকে। ও এখানে বসেই বলে দিতে পারবে ঠিক কত পা এগোলে ওই দরজা পর্যন্ত যাওয়া সম্ভব। ওর পর্যবেক্ষণ শক্তি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ওর অনুমানের সত্যতা বহুবার প্রমাণ পেয়েছি। আমি নিশ্চিত ও নিজের পিঠ পিছনে এমন কাউকে রেখে গিয়েছে যে কিনা সব কিছুর আড়ালে সব কিছুকে দেখে রাখত। খুব মাথা খাটিয়েছে, স্বাভাবিকভাবে দেখলে কেউই বুঝতে পারবে না। প্রশ্ন উদ্রেক চাহনিতে তাকিয়ে আছে রানী। ভাইয়ের কথার মর্মটা বুঝতে পারেনি। আড়ালে আড়ালে দেখতো মানে? জাংকুকের পরিচিত বলতে যারা আছে তারা কেউই জাংকুকের সাথে এ বিষয় নিয়ে যোগাযোগ করতো না। এমনকি খাস বন্ধু সুগার সাথেও তেকে নিয়ে তর্ক হয়েছে। তার ফলাফল হিসেবে দুই বন্ধুর মধ্যে যোগাযোগ নেই। জাংকুককে নিঃস্বার্থভাবে সাহায্য করবে এমন পুরুষ কোথায়? বাইরে থেকে কে জাংকুককে সাহায্য করেছে? যেহেতু সাহায্য করেছে তার মানে ওই ব্যক্তি নিজেও পাওয়ারফুল, না হলে জাংকুকের সাথে কানেক্ট হবার চান্স শূন্য বটে। এখানে ঘটনার তৎপরে সত্য, তাহলে কি কি দাঁড়াচ্ছে সবকিছুর পিছনে? ভাইজান কিভাবে জাংকুকের চালবাজি বুঝে গেছে?